নীলুর মা বিলাপ করে কাঁদছেন। সারা রাত কেটে গেল, নীলুর কোনো খোঁজ নেই। কোথায় গেল তার মেয়ে? ভয় আর উৎকণ্ঠায় দিশেহারা হয়ে তিনি সোজা চলে এসেছেন সুলেমান এলাহির কাছে। চেয়ারম্যান মানুষ, ক্ষমতা আর প্রভাব দুটোই আছে। যদি কেউ নীলুকে খুঁজে বের করতে পারে তবে তিনিই পারবেন। চেয়ারম্যানের বসার ঘরে চাপা উত্তেজনা। রোশন পর্দা দিয়ে মাংসের কালাপোনা মুড়ে মুখে পুড়ছে। অন্যদিকে মোহনা পাশে দাঁড়িয়ে নীরবে খাবার এগিয়ে দিচ্ছে। কোনো কথা বলছে না, শুধু পরিবেশনে ব্যস্ত। ফারিয়া আর নিরুদ সবে মাত্র এসে উপস্থিত হয়েছে। এতক্ষণ রান্নাঘরে ছিল তারা। রুমানা স্বামীর প্লেটে আরেকটা গমের রুটি দিতে দিতে বলল, কাইন্দ না নীলুমা, নীলু ভালা মাইয়া আছে, হয়তো কোথাও ফিরে আইব। চিত্রার মন কেমন অস্থির হয়ে উঠেছে। কালই তো সে নীলুকে দেখেছিল, আর আজ রাত পেরোতেই উধাও। কিশোরগঞ্জে মানুষ গুমের ঘটনা বেড়েই চলেছে, অথচ পুলিশ নীরব দর্শক। কেউ কিছু করছে না, কেউ কিছু বলছেও না। চিত্রার মনে প্রশ্ন জাগে, নীলুর কিছু হয়ে যায়নি তো? নীলুর মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু সে দ্বিধায় পড়ে যায়। সে তো এই বাড়ির নতুন বউ, হুট করে প্রশ্ন করলে কে কি ভাববে। তবে ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেনি সে। সুলেমান এলাহি নীলুর মাকে আশ্বাস দেন তিনি খোঁজ নেবেন। কথায় ভরসা রেখে নীলুর মা কান্না ভেজা চোখে ফিরে যান বাড়ির দিকে। কিন্তু সুলেমানের মনে শান্তি নেই। একের পর এক অপরাধ অভিযোগ এসে তার দরজায় হাজির হচ্ছে, অথচ পরিস্থিতির উন্নতি নেই। অপরাধের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। তবে সুলেমান এলাহি এখনো বিশ্বাস হারাননি। এত সহজে তিনি হাল ছাড়বেন না। কিছু একটা করতেই হবে দ্রুত। এভাবে আর চলতে দেয়া যায় না। তোমার কিছু লাগবে ফারাজ ভাই? কি সব সালাদ খাচ্ছ? নীরু কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করল। ফারাজ ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, বলে, হাওয়া লাগবে, দূরে যা, হাওয়া আসতে দে। এমনিতেই আমার বউ হচ্ছে আগুন সুন্দরী, তার পাশে বসলে আমার ভেতরটা টেম্পারেচার অটোমেটিক বেড়ে যায়। চিত্রা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। নীরু ফারাজের কথা হজম করতে পারল না। সে মুখটা ভেঙচি কেটে চিত্রার দিকে তাকালো। গলার লালচে দাগগুলোর দিকে চোখ গেল নীরুর। ভেতরটা একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। ফারাজ এক চামচ সালাদ মুখে দিয়ে নির্বিকার ভঙ্গিতে চিবোতে চিবোতে বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এই আব্বা, ফায়ার সার্ভিসকে কল করেন। নীরু লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। খাবার টেবিলে বসে থাকা সবাই একে অপরের দিকে চাইল, যদি রোশন বাদে। ফারাজের কথার আসল মানে কেউই ঠিক বুঝে উঠতে পারেনি। সুলেমান এলাহি চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, কি পড়তাছে? ফারাজ চোখের পলক না ফেলেই বলে, আবিয়াত্তাগুলোর মন আব্বা, জলদি বাড়ির আবিয়াত্তাগুলারে নিকাহ করিয়ে দেন। সুলেমান এলাহির হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তীব্র কাশিতে গলা শুকিয়ে আসছে তার। এই ছেলের মুখের ভাষা আর বন্দুকের গুলির সমান। একটা বের হলে জীবন কেড়ে নেয়, আর অন্যটা বের হলে ইজ্জত। দুপুরের কাঠফাটা রোদ, রাতের বৃষ্টির স্নিগ্ধতা এখন আর নেই। গরম আরো বেড়েছে মনে হচ্ছে। মাদ্রাসার ছাত্রীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। রাস্তায় যানজট লেগে আছে। ফারাজকে জলদি ফ্যাক্টরিতে যেতে হবে, অনেক কাজ জমে আছে। এলাহিদের ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আছে, সেখানে ধরা মাছ প্রসেস করা থেকে শুরু করে মাছ পরিষ্কার করা, কাটিং, ফ্রিজিং, প্যাকেজিং ইত্যাদি সব একত্রে করা হয়। তাছাড়া মাছকে বাজারজাত করার উপযোগী করে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। ফ্যাক্টরির পাশে অবস্থিত 3 তলা বিশিষ্ট বিল্ডিংটাকে এলাহিদের অফিস কার্যালয় কিংবা প্রশাসনিক ভবনও বলা চলে। প্রশাসনিক কার্যালয়ে রোশন, রাজন, ফারাজ সকলেই আলাদা চেম্বার আছে। তবে ফারাজের চেম্বার বেশিরভাগ সময়ই খালি থাকে। প্রধান কারণ তার দেশে আসা খুব একটা হয় না। তবে এবার তার হুট করে দেশে আসার বিষয়ে কারো কিছু জানা নেই, জিজ্ঞেস করার সাহসও নেই কারো। ফারাজ হাত ঘড়িটির দিকে তাকায় একবার। অফিসে আজকে নতুন একটা কাস্টমার আসবে, তার সঙ্গে ডিল করতে হবে। লেট হলে কি করে চলবে? অব্র, তুই গিয়ে একটু দেখে আয় তো বাহিরে কার বাপ মরছে। অব্র ফারাজের সহচর বলা চলে।
তার প্রতিটি কাজের খবর অব্র জানা আছে। অব্র ছেলেটার গায়ের রং শ্যামলা, তবে অদ্ভুত সুন্দর দেখতে। ফারাজের সব কাজ তদারকি করে সে। ফারাজ আবদার করলে হয়তো জানটা বের করে হাতে ধরিয়ে দেওয়ার মতো সাহস তার আছে। অব্র ফারাজের কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায়। খানিকক্ষণ বাদে ফিরে এসে ফারাজকে জানায় বাহিরে আন্দোলন হচ্ছে, মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। তাতেই সবাই আন্দোলন করছে, হত্যাকারী শাস্তি দাবি করছে। ফারাজ ফোনে গেমস খেলছিল, নির্বিকার ভাবে জিজ্ঞেস করলো, কাদের কাজ এসব বলতো? আর কাদের হবে ভাই, সোহান পালোয়ানের লোকদেরই কাজ। বালগুলোর ভেতরে যে এত নষ্টামি কই থেকে আসে? আসলে কি আর বলবো বাল, বেটা মানুষের শরীরে কৃমি আছে, হুটহাট কৃমি নাড়া দেয় আর চুলকানি শুরু হয়। যাই হোক, তুই গিয়ে রাস্তা খালি কর। অব্র একটু চুপ করে বলল, ভাই আপনিও তো বেটা মানুষ। ফারাজ ফোনের থেকে চোখ সরিয়ে অব্রর দিকে তাকালো, কপাল কুঁচকে জবাব দিল, আমার শিরায় তো আবার চুলকানি নেই, যে মানুষ দেখলেই কুরকুরানি শুরু হয়ে যাবে। আমি এক জায়গায় ঠিক থাকার মানুষ, ভণ্ডামি করলে এক জায়গাতেই করব। 12 ঘাটের পানি খাওয়া পাবলিক এই ফারাজ এলাহি নয়, বুঝছো কুদ্দুসের বাপ? অব্র জবাব না দিয়ে গাড়ি থেকে বের হতে নিলে ফারাজ পেছন থেকে তাকে আরেকবার ডাক দেয়। হেসে বলে, অফিসের কাজ শেষ হলে আজকে একটু তেনাদের নষ্টামি কমিয়ে দিয়ে আসব। সারা অনেকদিন ধরে ঝামেলা করি না, কি বোরিং একটা জীবন, লাইফে একটু বিনোদন না থাকলে কি চলে? সারা বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে চিত্রা নিজের রুমে এসে বসে। এই বাড়িতে করার মতো কোনো কাজ নেই, তাই সময় ফুরায় না। 4 দেওয়ালের ভেতর কাটাতে কাটাতে তার দম বন্ধ হয়ে আসছে। বাইরে গিয়ে একটু হাওয়া খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছে মনে। চিত্রার মাথায় হঠাৎ ফারিয়ার কথা আসে। মেয়েটার স্বামী নাকি এই বাড়িতেই থাকে, তবে এখন অব্দি তার সঙ্গে দেখা হয়নি চিত্রার। আর জোহানের বাবা, তার সঙ্গেও তো এখনো কথা হলো না। যদিও জোহানের সঙ্গে কথা হয়নি, চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ায়, আঁচলটা ভালো করে গুছিয়ে নেয়। তারপর 1 পা 2 পা করে ফারিয়ার রুমের দিকে এগিয়ে যায়। ফারিয়ার রুমটার সঙ্গে নদী আর মোহনার রুম। নদীর রুমটা মাঝে পড়েছে, আর ফারিয়া এবং মোহনারটা দুপাশে। ফারিয়ার রুমের দরজা খোলা, নুরির সঙ্গে খেলছে সে। চিত্রা নুরিটাকে শুরু থেকেই সে দেখেছে। ফারিয়ার সঙ্গ খুব পছন্দ করে মেয়েটা, একই রক্ত, সম্পর্কে ফুফু বলে কথা। চিত্রা রুমে ঢুকতেই তাকে দেখে ফারিয়া উচ্ছ্বাসিত হয়ে ওঠে, হেসে বলে, ভাবি আপনি? আসেন আসেন, এখানে বসেন। আসলে রুমটা গোছানো হয় নাই, তাই কিছু মনে করবেন না। ফারিয়া মুখে লজ্জা মিশ্রিত হাসি। চিত্রা খাটে গিয়ে বসে, মৃদু স্বরে বলে, একা একা ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে আসলাম। আপনার যখন ইচ্ছে তখনই চলে আসতে পারেন, আন্তরিক কণ্ঠে বলল ফারিয়া। চিত্রার দৃষ্টি আচমকা পড়ে টেবিলের ওপর রাখা অ্যালবামের দিকে। ফারিয়ার বিয়ের ছবি। উজ্জ্বল শাড়ি আর সাজে তাকে অপূর্ব লাগছে। পাশে শেরওয়ানি পরা একজন যুবক, বয়স খুব বেশি নয়, গায়ের রং শ্যামলা। তুমি অনেক সুন্দর ফারিয়া। ফারিয়া একটু লজ্জা পেল, পরক্ষণে লজ্জা ভেঙে বলল, আপনার থেকে বেশি না। চিত্রা হেসে বলে, এই বাড়ির সবাই সুন্দর, পুরুষ হোক কিংবা নারী। পুরুষ মানুষের বেশি সুন্দর হওয়ার দরকার পড়ে না, তবে নারীদের সৌন্দর্য হচ্ছে তাদের অস্ত্র। যার সৌন্দর্য যত বেশি, তার ক্ষমতা তত বেশি। ফারিয়া মৃদু হেসে বলে। চিত্রা একটু চুপ থেকে বলে, তা অবশ্য জানি, পুরুষ বাঁচে অর্থে আর নারী বাঁচে সৌন্দর্যে। একটু থেমে সে আবার বলে, বাহিরে যাবে? আমার এখনো বাড়ির আশপাশটা দেখা হয়নি। ফারিয়ার চোখ আনন্দে ঝলমল করে ওঠে। লম্বা সুঠাম গঠন তার, ভাইয়ের থেকেও বেশি সুন্দর যেন। ভেতরের কোথাও একটা চঞ্চলতা আছে, যা প্রকাশ করতে চেয়েও যেন পারে না। নুরিকে কোলে তোলে নেয় চিত্রা। এত মায়াবী এই ছোট্ট প্রাণটা। তারও তো একটা মেয়ে শিশুর শখ, কিন্তু বাচ্চার কথা মনে পড়তে ফারাজের মুখ ভেসে ওঠে চোখের সামনে। বাচ্চার বাবা কে হবে? ফারাজ এলাহি? এলাহি বাড়ির চারপাশে বাগান, সামনের দিকে ফুলের বাগান, তবে পেছনে ফল ফলাদি সহ নানা রকম গাছের আস্তানা। বিশাল প্রাচীর ঘেরা জমিদার বাড়ি, বাইরে থেকে রীতিমতো পুরনো জমিদারি রীতির ছাপ, অথচ ভেতরে আধুনিকতার ছোঁয়া। বাড়ির সামনের অংশে একটা ফেয়ারা আছে,
বাড়ির পশ্চিম পাশে আরেকটা পুকুর আছে, শান বাঁধানো পুকুর ঘাট। সেই পুকুরের যত্নের জন্য আলাদা লোক আছে। তাহলে বাড়ির পেছনে থাকা পুকুরটা কি দোষ করেছে? তার কোনো যত্ন নেওয়া হচ্ছে না কেন? শান বাঁধানো পুকুর পাড়টার সামনে দোলনা আছে। ফারিয়া চিত্রাকে নিয়ে সেখানে যায়। দুজনে দোলনায় গিয়ে বসে। দোলনার হালকা দুলুনির সঙ্গে বিকেলের স্নিগ্ধ বাতাস মনটাকে অদ্ভুত প্রশান্ত করে তোলে। ভাবি, আপনি গান পারেন? চিত্রা মাথা নাড়ে। না, আমি পারি বলে হাসে ফারিয়া। একটা শোনাও তবে। ফারিয়া গুনগুনিয়ে গাইতে শুরু করলো একটা রবীন্দ্রসঙ্গীত। সেই মায়াবী সুর শুনতে শুনতে চিত্রার রাতের কথা মনে পড়ে যায়। কাল রাতেও তো এমন একটা রবীন্দ্রসঙ্গীত শুনেছিল সে। তার শরীর কেমন শিউরে ওঠে। ধীরে ধীরে মাথা তোলে তিনতলার দিকে। কাঠের জানালাগুলো বন্ধ, অথচ মনে হচ্ছে কেউ আড়াল থেকে তাকিয়ে আছে। চিত্রা গম্ভীর কণ্ঠে বলে, তিনতলায় কে থাকে? ফারিয়া চমকে তাকায়। মুহূর্তের জন্য কেমন যেন অস্বস্তিতে পড়ে যায়। তারপর স্বাভাবিক হয়ে মৃদু হাসে। কেউ না। কেন? না মানে ওইখানে তো যাওয়া হয়নি। তুমি যাইতে চাও? চিত্রা মাথা নাড়ে। ফারিয়া রহস্যময় দৃষ্টিতে বলে, নিয়ে যাব একদিন। চিত্রা চুপ করে যায়। চারপাশে তাকায় আবার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ফারাজের দুপুরেই আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। ক্ষুধা পেয়েছে তার, কিন্তু রুমানা তাকে বলে দিয়েছেন ফারাজ আসার পর তার খাবার পরিবেশন করেই যেন চিত্রা খেতে বসে। বাড়ির নিয়ম। এসব নিয়ম চিত্রার একদম ভালো লাগে না। চিত্রার পড়ালেখার শখ। এসএসসি দেওয়ার পর কলেজে পড়ার সুযোগ হয়নি তার। মামা এই মাঝে অ্যাক্সিডেন্ট করে, আর তারপর এক লহমায় সব স্বপ্ন চুরমার। চিত্রা শুনেছে স্বামী ভালো হলে নাকি বিয়ের পর বউকে পড়ালেখা করতে দেয়। তার স্বামী কতটুকু ভালো? নির্লজ্জতা ছাড়া তার কি আর কোনো দোষ আছে? যদি না থাকে তবে কি চিত্রাকে পড়ালেখা করতে দিবে? কলেজে যেতে দিবে? চিত্রা একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। বাড়ির কথা মনে পড়ছে তার। মামাকে কতদিন ধরে সে দেখে না। আচ্ছা, মামাকে ঠিক সময় ওষুধ খাওয়ানো হচ্ছে তো? মামি, কাজের সব ভার কি তার কাঁধে পড়েছে, নাকি মার্জিয়া ভাবে সাহায্য করছে? চিত্রার সোহাগের কথা হুট করে মনে পড়ে যায়। চোখের কোণে জল চলে আসে। নিজেকে মনে মনে গালমন্দ করে। সোহাগ শুধুই ঘৃণার পাত্র। সোহাগরা কেবল প্রতারক হয়। তারা চিত্রাদের আবেগ নিয়ে শুধু খেলতে জানে। তারা শুধুই খেলতে জানে, ভালোবাসতে নয়। চিত্রা ধীর পায়ে বাগানের দিকে এগিয়ে যায়। সদর দরজার সামনে এসে এক মুহূর্ত দাঁড়িয়ে নেয়। ফারিয়া নুরিকে কোলে নিয়ে পেছন পেছন আসছে। হালকা বাতাস বইছে। গোলাপের গন্ধ মিশে যাচ্ছে চারপাশে। চিত্রার চোখ গিয়ে পড়ে বাগানের লাল রঙের গোলাপগুলোর দিকে। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে পাপড়িগুলো নরম, মসৃণ, তবু কোনায় কোনায় সূক্ষ্ম কাঁটা লুকিয়ে। বাগানের ভেতর কয়েকজন কর্মী ব্যস্ত হাতে কাজ করছে। তাদের মধ্য থেকে দুজন লোক থমকে দাঁড়িয়ে চিত্রার দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করে। প্রথমে চিত্রা বিশেষ পাত্তা দেয় না, কিন্তু একটু পর বুঝতে পারে তাদের দৃষ্টি সুবিধার ঠেকছে না। কৌতূহল কিংবা বিস্ময়ের চেয়ে সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা বেপরোয়া আগ্রহ। একজন উঠে বলল, মাইয়াটা পুরাই করা, তবে এইটা কেডা? আগে তো দেখি নাই। আরেকজন হাসতে হাসতে জবাব দিল, দেখবি কেমনে, আমরা তো এই বাড়িতে প্রথম কাম করবার আইছি। এরপর দুজনেই কুৎসিত হাসিতে ফেটে পড়ল। চিত্রার রাগে শরীর গরম হয়ে ওঠে। লজ্জা না, ওর রাগ হচ্ছে। যেখানে সে নিজের স্বামীর ভালোবাসাই সহ্য করতে পারে না, সেখানে পরপুরুষের নোংরা মন্তব্য সহ্য করার কোনো প্রশ্নই আসে না। সে একদণ্ড দেরি না করে এগিয়ে গিয়ে ফুল গাছ থেকে একটা কাঁটাওয়ালার ডাল ছিঁড়ে নেয়। তারপর দৃঢ় ভঙ্গিতে লোক দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। গলার স্বর কঠোর ও তীক্ষ্ণ, মনে হচ্ছে আগুনের ফুলকি ছিটকে পড়ছে। আমি কে তা জানা আছে? লোক দুটো চমকে ওঠে, একে অপরের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। হঠাৎ একজন চিত্রার পেছনে চোখ রাখে। মুহূর্তেই মুখে ভীতির ছায়া নেমে আসে। বলেন, বলেন না কেন, বলেন আমি কে? চিত্রার কণ্ঠে দৃঢ়তা। চিত্রার ঠিক পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে আসলো, আপনি মিস্টার ফারাজ এলাহির স্ত্রী।
লোক দুটো এবার আর সময় নষ্ট না করে হাত জোর করে সজোরে বলে উঠল, মাফ করে দেন, আমরা বুঝতে পারি নাই আপনি ফারাজ সাহেবের বউ। তাইলে জীবনেও এমন আচরণ করতাম না। চিত্রা একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ফারাজ দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস, প্যান্টের পকেটে হাত গুজে রেখেছে, মুখে কোনো অভিব্যক্তি নেই, নেই কোনো হাসির রেখা। চিত্রার কণ্ঠ খানিকটা নরম হলো, তবে ভেতরের তীক্ষ্ণতা হারালো না। আপনি কখন এসেছেন? ফারাজ কোনো উত্তর দিল না, শুধু চশমার আড়ালে চোখ দুটো স্থির রাখলো লোক দুটোর দিকে। ফারাজ চোখ সরিয়ে চিত্রার দিকে তাকালো, কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকলো, যেন চিত্রার চোখ থেকেই উত্তর খুঁজে নিতে চাইছে সে। কিন্তু চিত্রা মুখ ফিরিয়ে নেয়। তার ভেতরে একটা অনীহা কাজ করছে। কি হয়েছে? ফারাজের কণ্ঠে উদ্বেগ। চিত্রা গভীর শ্বাস নেয়। আসলে আমি ফুলের জাত জানতে চেয়েছিলাম, আর ওনারা আমাকে আপা বলে ডেকেছে, তাই জিজ্ঞেস করলাম আমি কে জানেন? ফারাজ ভ্রু কুঁচকে তাকায়। তো কি হয়েছে? চিত্রা এবার তার দিকে সরাসরি তাকায়। আপনি যদি জগতের সব মেয়ে খালু হতে পারেন, তাহলে আমিও তো সব পুরুষের খালা হতে পারি, তাই না? ফারাজের ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত হাসি খেলে যায়, কিন্তু আজকে সে হাসতে পারছে না। খেয়েছো? চিত্রা একপাশে তাকিয়ে মাথা নাড়ল। এখনো না? আমার জন্য অপেক্ষা করছিলে? ইস, ঠেকা আমার। চিত্রার কণ্ঠে অভিমান ঝরে পড়ল। ফারাজ হাসে। না, ভালোবাসা। দূরে যান, আপনার ভালোবাসাকে আমি কাঁঠাল পাতা বানিয়ে কবেই ছাগলকে খাইয়ে দিয়েছি। ফারাজ একবার পাশের দুজন অপরিচিত লোকের দিকে তাকায়, তারপর চোখের ইশারায় তাদেরকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়। লোক দুটো মুহূর্তে মিলিয়ে যায়। পেছনে দাঁড়িয়েছিল ফারিয়া, কোলে ছোট্ট নুরিকে নিয়ে। ফারাজ নুরিকে দেখে উচ্ছ্বাসে বলে ওঠে, আম্মা জান। সে হাত বাড়াতেই নুরি আনন্দে নাচানাচি শুরু করে দিল। ফারিয়া হেসে বলল, তোমরা দুজন তাহলে বাসায় যাও, ভাবি তো তোমার জন্য অপেক্ষা করে না খেয়ে বসে আছে। চিত্রার গাল লাল হয়ে উঠল। ফারাজ মুখে মুচকি হাসি রেখে নুরির ছোট গাল দুটোই চুমু খেলো। তুমি কেমন আছো আম্মু? নুরি ড্যাব ড্যাব করে ফারাজের দিকে তাকিয়ে থাকে। সে তো আর কথা বলতে পারে না, তাই ছোট আব্বুকে কি করে বলবে যে সে ভালো আছে? ফারাজ নুরিকে আবার ফারিয়ার কোলে তুলে দিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলল, চলো আজ বাইরে গিয়ে খাওয়া যাক। চিত্রা বিরক্তি চোখে তাকালো। না, কেন? আমি খাবো না। তুমি খাবে না তো তোমার 14 জেনারেশন এসে খাবে, চলো। চিত্রা ভ্রু কুঁচকে বলল, এই অবস্থায়? রুমে চলো, বোরখা পরে বের হবে। তা কোথায় পাবো? ফারাজ চোখ টিপে হাসে। আমার মুখ থেকে মধুর বাণী শোনার খুব শখ হয়েছে প্রিয়তমা। এত বড় বড় দুটো আলমারি তোমাকে দেওয়া হয়েছে, খুলে দেখা হয়নি? চিত্রা হেসে ফেলে। ইচ্ছে হয়নি তাই খুলিনি। তাহলে এত ফাল পারো কেন? একটুও দেরি না করে ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটা দেয়। পেছনে দাঁড়িয়ে থাকা ফারিয়া তাদের চলে যাওয়া দেখে মৃদু হাসে। এটাই তো সে চেয়েছিল, তার ভাইয়ের পরিবর্তন। গাড়িতে বসতেই অব্র লম্বা একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি। চিত্রা কিছুটা অবোধ ভঙ্গিতে জবাব দিল, ওয়ালাইকুম সালাম। ফারাজ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিরে, স্বামী স্ত্রীর মাঝে তুই আবার কি করছিস? অব্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে উত্তর দিল, নিরাপত্তা দিতে। ফারাজ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চিত্রা কৌতূহলী হয়ে ফারাজকে জিজ্ঞেস করলো, উনি আবার কে? ফারাজ এবার গর্বিত ভঙ্গিতে উত্তর দিল, আমার জানের জিগরা, আমরা এক হৃৎপিণ্ডের দুই অংশ। চিত্রা এক পলক অব্রের দিকে তাকিয়ে নিকাবের নিচে মুখ ভেঙচি কেটে বলল, তাহলে ভাই জলদি একটা সার্জারি করিয়ে আলাদা হয়ে যান। ওনার যা হৃৎপিণ্ড তাতে মনে হয় না একসঙ্গে থাকলে বেশি দিন বাঁচতে পারবেন। আকাশের গায়ে ধূসর মেঘের ভারী চাদর যেন সূর্যের আলোকে গিলে খেতে চাইছে। বাতাসের ভেতর একটা ভেজা গন্ধ, দূর থেকে ভেসে আসা কর্দমাক্ত মাটির ঘ্রাণ। গুমট হয়ে আসছে চারদিক। গরম আর আর্দ্রতার ভারে দম বন্ধ লাগছে। সড়কের উপরে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইন কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। ফুটপাত ধরে হাঁটা মানুষগুলোর মুখে বিরক্তি, চোখে তারা। তারা যেন জানে আর কিছুক্ষণ পরে আকাশ ফেটে ঝরবে বৃষ্টি। ধুলো ছোট ছোট ঝড় উঠেছে পথের ধারে।
কাগজের টুকরোগুলো পাক খেয়ে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। গলির মোড়ে জটলা পাকানো চায়ের দোকানগুলোর সামনে ধোঁয়া উঠছে উষ্ণ কাপে, অথচ বাতাসের চাপে সেই ধোঁয়াও যেন টিকতে পারছে না। হঠাৎ বাতাসের একটা ঝাপটা এসে ছুঁয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন, বৃষ্টি নামবে তো, নাকি এভাবেই ঝুলেই থাকবে আকাশ? হোটেল এক্স এর 5 তলার ভিআইপি লাউঞ্জ। মৃদু সোনালী আলোয় চারপাশ নরম হয়ে এসেছে। খাবার খাচ্ছে চিত্রা। খাওয়ার সময় তার কথা বলতে ইচ্ছে করে না। খাওয়া জিনিসটা তার কাছে প্যাশন। এর চেয়ে গুরুত্ব সে অন্য কিছুতে দিতে পারেনি, আর পারবেও না। ফারাজ তার পাশেই বসে আছে। আজকেও ঘাসলতা অর্ডার দিতে যাচ্ছিল, তবে চিত্রা ওয়েটারকে ধমকে 2টো কাচ্চির অর্ডার দেয়। ফারাজ কোনো আপত্তি করলো না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। ফারাজের একটা লোকমা চিত্রার 4 লোকমার সমান। ফারাজের খাওয়ার ধরন দেখে চিত্রা অবাক হয়। শেষবার কলিজা ভুনা দিয়ে ভাত খাওয়ার সময় এভাবে খেতে দেখেছিল সে ফারাজকে। সেদিন যেন ক্ষুধার্ত দেখাচ্ছিল, আজকেও তেমনটাই দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে এসেছে। চিত্রা খুঁটিয়ে খুঁটিয়ে একটা এলাচ বের করে ফারাজের সামনে ধরে বলে, কাচির মধ্যে এলাচ আর চিত্রার জীবনে এলাচি সাহেব দুটোই একই সমস্যা, একই জাতের। তাহলে সমস্যার সমাধান কি? চিত্রা এলাচটা ফেলতে নিলে ফারাজ তার হাত ধরে ফেলে। চিত্রার হাত থেকে এলাচটা মুখে পুরে নিয়ে চিবোতে চিবোতে বলল, সমস্যার একটাই সমাধান, খেয়ে ফেলো, গিলে ফেলো। এলাচকে গিলে ফেলো আর ফারাজকে ভালোবাসা দিয়ে একেবারে খেয়ে ফেলো। চিত্রা চারপাশে একবার তাকায়। ভাগ্যিস এই ফ্লোরটা তার বড়লোক স্বামী পুরো বুকিং করেছিল, তা না হলে তো লজ্জায় মাথা কাটা যেত। পার্কিং লটে চিত্রা দাঁড়িয়ে আছে। ফারাজ আর অব্র আলাদাভাবে কি একটা বিষয় নিয়ে কথা বলছে। চিত্রাকে ফারাজ গাড়িতে বসিয়ে দিয়ে গিয়েছিল, তবে চিত্রা পার্কিং লটের পাশেই একটা ফুচকা বিক্রেতাকে দেখে জলদি বেরিয়ে আসে। কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না, আজকে ফুচকাওয়ালা মামাকে টক বাড়িয়ে 1 প্লেট ফুচকা দিতে বলবে। কিন্তু কি করে? তার কাছে টাকা থাকলে তো। বড়লোক স্বামীর ছোটলোক বউ সে। না আছে একটা ফোন, না আছে 50টা টাকা। 2টো বাচ্চা ছেলে গপাগপ করে একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে। সেদিকে তাকিয়ে চিত্রা একটা ফাঁকা ঢোক গিলল। বাচ্চা মানুষের এত ফুচকা খেতে হয়? ওদের মা বাবা শেখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার। চিত্রা আর চোখে একবার ফারাজের দিকে তাকায়। ফারাজ তখনও কপাল কুঁচকে কি সব কথা বলছে, তবে মনে হচ্ছে খুব রেগে আছে, নাকি অতিরিক্ত কাচ্চি খেয়ে জাতির খালুর পেট ছুটেছে। চিত্রা একটা শ্বাস নেয়, তারপর পা টিপে টিপে বাচ্চা দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। একবার আকাশের দিকে তাকায়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। চিত্রা ফারাজের দিকে আরেকবার তাকিয়ে নিজের পেটের দিকে তাকায়। একটু আগে 1 প্লেট খাসির কাচ্চি সাবার করেছে সে, কিন্তু তাতে কি? ফুচকার জন্য পেটের অর্ধেকটা এখনো ফাঁকা। চিত্রাকে দেখে ফুচকাওয়ালা মামা আন্তরিক স্বরে বলল, কি লাগবো আপা? চিত্রা ইতস্তত করলো, তারপর মৃদু হেসে বলল, না কিছু না। সে পাশের ছেলেটার দিকে তাকালো, অনেক বেশি কিউট দেখতে, চুল এলোমেলো, গালে টক ঝাল ফুচকার দাগ লেগে আছে। চিত্রা ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, ওই যে বাবু, দেখছো এটা কি? ছেলেটা বিভ্রান্ত হয়ে চিত্রার ইশারাকৃত জায়গায় তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তবে চোখ ফেরাতেই দেখলো তার প্লেটের সর্বশেষ ফুচকাটি নেই। মুখ কালো করে বলে উঠল, আমার ফুচকা খাইছেন কেন আন্টি? চিত্রা হকচকিয়ে বলল, কই, আপনার মুখে। তাড়াহুড়োয় গিলতে গিয়ে ভালোভাবে গিলতে পারেনি চিত্রা। মুখ ভর্তি ফুচকা নিয়েই বিড়বিড় করে বলল, আরে বাবু, এসব কুখাদ্য, বাচ্চাদের এত বেশি খেতে হয় না। ছেলেটা মোটেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। কপাল কুঁচকে রাগী গলায় বলল, আপনি কথা না বইলা পেট থেকে ফুচকা বাইর করেন, না হলে আম্মুরে ডাইকা আনমু। চিত্রা হতভম্ব, এই ছেলে, একটা ফুচকা খেয়েছি, তোমার মাথা তো খেয়ে ফেলিনি, এত বেয়াদবি করো কেন? দুজনের তর্ক শুরু হয়ে গেল। ফুচকা বিক্রেতা বিব্রত হয়ে একবার চিত্রার দিকে আরেকবার বাচ্চাটার দিকে তাকাচ্ছে। ফারাজের কথা বলা শেষ, গাড়ির দিকে এগিয়ে আসে সে। হঠাৎ চিত্রার গলার স্বর শুনে থমকে দাঁড়ায়। ফুটপাতের ফুচকার দোকানের দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী বাচ্চার সঙ্গে হাত নেড়ে নেড়ে তর্ক করছে। ফারাজ অব্রকে গাড়িতে বসতে বলল,
তারপর ধীর পায়ে চিত্রার দিকে এগোলো। কি হচ্ছে এখানে? বাচ্চাটা মুখ গোমরা করে চেঁচিয়ে উঠল, এই বোরকাওয়ালি আন্টি আমার প্লেট থেকে ফুচকা খাম মারছে। ওনারে কিন্তু আইজা পেট থেকে আমার ফুচকা বাইর করতেই হইব। ফারাজ চিত্রার দিকে তাকালো। চিত্রা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ফারাজ গভীর শ্বাস নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল, এই বাবুটার জন্য আরেকটা প্লেট বানান। তারপর একটু থেমে যোগ করলো, আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলোই বানান। ওর মুখেরটা শেষ হওয়ার আগেই যেন আরেকটা রেডি থাকে। চিত্রার চোখ উজ্জ্বল হয়ে উঠল। খুশিতে সে পারতে ধীর স্বরে ফারাজকে বলল, থ্যাঙ্কস। ফারাজ এক পাশে ঝুঁকে হিসিয়ে বলল, ধন্যবাদটা রাতের জন্য তুলে রাখো বউ। আগেই তো বলেছিলাম আমি কিছু দিলে তার চেয়েও বেশি কেড়ে নেই। রাতের জন্য প্রস্তুত থেকো। চিত্রা ফারাজের কথা শুনেও কিছু বলল না, শুধু একটা ফুচকা মুখে পুরে নিয়ে ধীর গলায় বলল, একটা খাবেন? যদি আমার আবার পেট ব্যথা হয়, নেন একটা খান। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, ধন্যবাদ, তবে মানুষের পেছন চুলকে বানানো অমৃত আমার আবার হজম হয় না, এসবে অ্যালার্জি আছে। চিত্রার মুখ রাগে লাল হয়ে গেল। এই লোকটা কিভাবে ফুচকাওয়ালার সামনেই তাকে বদনাম করতে পারে? মুখে একটুও যদি লাগাম থাকতো। চিত্রা পুনরায় খাওয়ায় মন দিল। পাশের বাচ্চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ফারাজ ফোন ঘাটছে। চিত্রা একসময় মুখ তুলে বলল, মামা আরেকটু মরিচ বাড়িয়ে দেন। ফারাজ এবার ফোন থেকে মুখ তুলে হেসে বলল, মামা মরিচ দেন বাড়াইয়া, কলিজা পিত্তি লাগাইয়া। চিত্রা কপাল কুঁচকে তাকালো, বেশি করছেন না এবার? ফারাজ মৃদু হাসলো, আরে বউ, সকালে যখন জ্বলবে তখন বুঝবা বেশি করছি নাকি কম। বিছানার কান্না আর বাথরুমের কান্নার মধ্যে বিস্তর ফারাক। সব কান্নায় সুখ থাকে না প্রিয়তমা। চিত্রা থম মেরে গেল। চোখ গোল করে তাকিয়ে রইল ফারাজের দিকে। এই লোককে সে কি সত্যি সারা জীবন সহ্য করতে পারবে? ফুচকার ঝাল এখন আর মুখে লাগছে না, লাগছে মনে। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটি ধারালো শীষের শব্দ। মুহূর্তের মধ্যে ছুটে এলো গুলি। বিদ্ধ হলো ফারাজের একেবারে খুব কাছ দিয়ে। ঠাস একটা তীক্ষ্ণ ধাতব শব্দে বাতাস কাঁপিয়ে উঠল। এক সেকেন্ডের জন্য চারপাশ নিশ্চুপ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল ফারাজ ঠিক বুঝতে পারছে না। তবে চোখের সামনে পড়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে সে স্তব্ধ। মাটিতে ফুচকার প্লেটটা পড়ে আছে, উষ্ণ গরম রক্তে তলিয়ে গেছে রাস্তা। ফারাজ নির্বাক। কেবল ফারাজের কাপা গলা থেকে নিস্তব্ধ ভেদ করে বেরিয়ে এলো, চিত্রা।